আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। অনলাইন ব্যাকআপ চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সাথে আমি রয়েছি মোহাম্মদ সবুজ ইসলাম। আজকে আমরা কেমিস্ট্রির তৃতীয় অধ্যায় পরমাণু গঠন নিয়ে আলোচনা করব। পরমাণু গঠনের রাদারফোর্ড পরমাণু মডেলের স্বীকার্য ও তার সীমাবদ্ধতা নিয়ে আলোচনা করব। ইলেকট্রন এবং প্রোটন আবিষ্কারের পর পরমাণু গঠনের এক নবদিগন্তের সূচনা ঘটে। বিজ্ঞানী জে থমসন একটি মডেল উপস্থাপনা করেছিলেন পরমাণু গঠন সম্পর্কে। তিনি বলছিলেন যে ইলেকট্রন নিউক্লিয়াস চারদিকে ঘোরে। ইলেকট্রন নিউক্লিয়াসের চারদিকে ঘুরে এবং প্রোটন ও নিউট্রন নিউক্লিয়াসের ভেতরে অবস্থান করে। বিজ্ঞানী জে থমসনের এই মডেলটিকে তিনি প্রমাণ করার জন্য 1911 সালে একটি মডেল উপস্থাপনা করেন, যে মডেলটি রাদারফোর্ড পরমাণু মডেল নামে পরিচিত। বিজ্ঞানী রাদারফোর্ড উপকরণ হিসেবে ইউজ করেছিলেন, উপকরণসমূহ হলো, এক নম্বর ছিল আলফা কণা। এরপর তিনি ইউজ করেছিলেন 0.0004 সেন্টিমিটার পুরুত্বের সোনার পাত এবং তিনি ইউজ করেছিলেন জিঙ্ক সালফাইডের আবরণযুক্ত পর্দা। এখন আসি আলফা কণা বলতে কি বুঝি। ঠিক 1911 সালের বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেলের ঠিক আগ মুহূর্তে আলফা কণাটি আবিষ্কার হয়। এই আলফা কণা মূলত তেজস্ক্রিয় মৌলসমূহ রেডিয়াম এবং ইউরেনিয়াম থেকে আবিষ্কৃত হয়েছিল। বিজ্ঞানী রাদারফোর্ড এই আলফা কণাটি তিনি তার পরমাণু মডেলে উপস্থাপনা করেছিলেন। এই আলফা কণা বলতে কি বুঝি। আলফা কণা হচ্ছে দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াসকে আলফা কণা বলে। দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস কেমন? আমরা জানি যে একটা ইলেকট্রন দান করে সে কি ধনাত্মক আয়নে পরিণত হয়। আবার এখানে হিলিয়ামের ক্ষেত্রে হিলিয়ামের ভর সংখ্যা হচ্ছে 4 এবং প্রোটন সংখ্যা হচ্ছে 2। তাহলে দুটো ইলেকট্রন কি করতেছে, সরিয়ে নেওয়া হচ্ছে, তখন কি 2+ পরিণত হচ্ছে। এটা হচ্ছে কি দ্বিধনাত্মক হিলিয়াম নিউক্লিয়াস। বিজ্ঞানী রাদারফোর্ড তিনি যে পরীক্ষাগুলো করেছিলেন, পরীক্ষার মধ্যে ছিল একটা উপকরণ সমূহ ছিল হিলিয়াম নিউক্লিয়াসের অর্থাৎ আলফা কণা একটি, এরপর ছিল সোনার পাত, এটা হচ্ছে সোনার পাত, এবং বাইরেটা হচ্ছে জিঙ্ক সালফেটের আবরণ। এটা দেওয়া হচ্ছে জিঙ্ক সালফেটের আবরণ, যেটা নীল দাগ দেওয়া হয়েছে এটা হচ্ছে জিঙ্ক সালফেটের আবরণ। তিনি এই আলফা কণাকে এই পরমাণুর মধ্যে দিয়ে নিক্ষেপ করলেন। সরাসরি সোনার পাতকে ভেদ করে বাইরে একটি, অর্থাৎ জিঙ্ক সালফেটের এখানে একটা আলোক সজ্জা সৃষ্টি করলেন, অর্থাৎ এখানে একটি দীপ্তমান সৃষ্টি করলো, অর্থাৎ আলো সৃষ্টি করলো। এরপরে তিনি অপর আরেকটি নিক্ষেপ করলেন, এখানে গিয়ে আলোক সজ্জা সৃষ্টি করলো। এভাবে তিনি মোটামুটিভাবে অনেকগুলো নিক্ষেপ করতে আছেন, দেখা যাচ্ছে সরাসরি চলে যাচ্ছে। আর কিছু পরিমাণ হঠাৎ করে বেঁকে গিয়ে অন্য সাইডে গিয়ে এক ধরনের আলোকসজ্জা সৃষ্টি করে। আবার যেটা সোজাসুজি যায় আবার ওইভাবে ফিরে আসে কিছু সংখ্যক, এইভাবে যে আলোকসজ্জা সৃষ্টি করে, এখান থেকে আবার গিয়ে এইভাবে আলোকসজ্জা সৃষ্টি করে। তিনি এখান থেকে সিদ্ধান্ত উপনীত হন যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। তিনি এসব লক্ষ্য করলেন যে প্রায় 99% আলফা কণা তিনি লক্ষ্য করলেন যে 99% আলফা কণা সোনার পাত ভেদ করে সোজাসুজি জিঙ্ক সালফেটের উপরে যায় আবরণ সৃষ্টি করছে, অর্থাৎ দীপ্তমান করছে। তাহলে 99% আলফা কণায় পর্যবেক্ষণ ছিল, এটা পর্যবেক্ষণ
পর্যবেক্ষণ 99% আলফা কণায় সোজাসুজি বা সরাসরি সোনার পাত ভেদ করে চলে যায় জিঙ্ক সালফেটের উপর আলোকসজ্জা সৃষ্টি করে। এরপর তিনি লক্ষ্য করলেন যে কিছু সংখ্যক সামান্য কিছু পরিমাণ দেখা যাচ্ছে যে আলোকরশ্মি বেঁকে গিয়ে অন্য জায়গায় আলোক সৃষ্টি করে, যে কিছু সংখ্যক আলফা কণা বেঁকে যায়। এরপর তিনি লক্ষ্য করলেন যে খুবই অল্প কিছু পরিমাণ আলোকরশ্মি সোজাসুজি যে পথে যায় ঠিক সে পথে আবার ফিরে আসে। কিছু পরিমাণ আলোকরশ্মি অর্থাৎ কিছু পরিমাণ আলফা কণা সোজাসুজি ফিরে আসে, বিপরীতমুখী ফিরে আসে। তিনি এসব কিছু কি করলেন? পর্যবেক্ষণ করলেন। অর্থাৎ তিনি প্রথমে বললেন কি যে তিনি এইভাবে আলফা কণাকে পরমাণুর ভেতরে নিক্ষেপ করলেন। নিক্ষেপ করার পর প্রায় অধিকাংশ আলফা কণা অর্থাৎ 99% আলফা কণাই সোনার পাত ভেদ করে জিঙ্ক সালফেটের উপর একটি আলোকসজ্জা সৃষ্টি করে, অনেকগুলো কি করে আলোকসজ্জা সৃষ্টি করে। তিনি 2 নম্বর লক্ষ্য করলেন যে কিছু সংখ্যক আলফা কণা বেঁকে যায়, সামান্য পরিমাণ বেঁকে যায়, দেখা যাচ্ছে কি এভাবে বেঁকে আসতেছে। আবার সামান্য পরিমাণ বা কয়েকটা প্রায় 20,000 একটি দেখা যায় যে 20,000 একটি আলফা কণা সোজাসুজি যে পথে যায় সে পথে আবার কি বিপরীত দিকে ফিরে আসে। বিজ্ঞানী রাদারফোর্ড এই মডেল থেকে কিছু তিনি সিদ্ধান্তে উপনীত হন। তিনি বলেন দেখা যাচ্ছে যে অধিকাংশ কি আলফা কণা সোজাসুজি পথে চলে যায়। তিনি এখান থেকে সিদ্ধান্ত নিলেন যে পরমাণুর অধিকাংশ স্থানই হচ্ছে ফাঁকা। 1 নম্বর তিনি সিদ্ধান্ত নিলেন কি পরমাণুর অধিকাংশ স্থানই ফাঁকা। এরপর তিনি আবার লক্ষ্য করলেন যে আলফা কণা সমূহ যখন যাচ্ছে অর্থাৎ কিছু সংখ্যক দেখা যাচ্ছে আলফা কণা বেঁকে গিয়ে অন্য জায়গায় আলোকসজ্জা সৃষ্টি করতেছে, তখন তিনি ভাবলেন যেহেতু এই আলফা কণা হচ্ছে ধনাত্মক অর্থাৎ বিকর্ষণ করতেছে, এখানে অবশ্যই নিউক্লিয়াসটা কি হবে ধনাত্মক হবে। অর্থাৎ একটা কি আছে ধনাত্মক কোনো জিনিস আছে যে জিনিসটার কারণে সে ধাক্কা পেয়ে অর্থাৎ বিকর্ষণ করে অন্য জায়গায় কি হচ্ছে বেঁকে চলে যাচ্ছে। তিনি এটার নাম দেন নিউক্লিয়াস। যে পরমাণুর একটি কেন্দ্র রয়েছে এর নাম হচ্ছে নিউক্লিয়াস। 3 নাম্বার তিনি যেহেতু যে এটা রয়েছে কি একটা কেন্দ্র রয়েছে, কেন্দ্রের নাম দেওয়া হচ্ছে নিউক্লিয়াস। যে নিউক্লিয়াসটা যেহেতু ধনাত্মক আধান বিশিষ্ট অর্থাৎ আমরা জানি যে পরমাণু হচ্ছে নিরপেক্ষ, অর্থাৎ এই নিউক্লিয়াসটা যদি ধনাত্মক হয় তাহলে অবশ্যই চারপাশে ইলেকট্রন রয়েছে, ইলেকট্রন নিউক্লিয়াস চারদিকে কি করে ঘোরাফেরা করে। বিজ্ঞানী রাদারফোর্ড এখান থেকে আরেকটি সিদ্ধান্তে উপনীত হয় যে সূর্যকে কেন্দ্র করে তার গ্রহ উপগ্রহগুলো যেভাবে ঘুরে ঠিক তেমনি নিউক্লিয়াসকে কেন্দ্র করে ইলেকট্রন ঘুরে। তাহলে তিনি কি বললেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে গ্রহ উপগ্রহ যেভাবে ঘুরে ঠিক তেমনি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। এজন্য বিজ্ঞানী রাদারফোর্ডের এই মডেলকে সৌর মডেল নামে পরিচিত। বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল এক অনস্বীকার্য স্বীকার্য ছিল, তবুও তিনার এই স্বীকার্যের মধ্যে অর্থাৎ তিনার এই মডেলের মধ্যে কিছু ত্রুটি থেকে গিয়েছিল। তিনি যেমন বলেছিলেন যে সৌরজগতে সূর্যকে কেন্দ্র করে যেমনইভাবে গ্রহ উপগ্রহগুলো ঘুরে ঠিক তেমনি ইলেকট্রন নিউক্লিয়াসকে কেন্দ্র করে ঘুরে। মূলত যে সৌরজগতে যে গ্রহসমূহ আছে অর্থাৎ আমি যদি বলি চন্দ্র এবং সূর্যের মধ্যে কি ধরনের আকর্ষণ রয়েছে, আমরা কিন্তু সবাই জানি যে চন্দ্র এবং সূর্যের মধ্যে যে আকর্ষণ রয়েছে এটাকে বলা হয় মহাকর্ষ বল, অর্থাৎ ওদের মধ্যে মহাকর্ষ বল কাজ করে। কিন্তু ইলেকট্রন এবং প্রোটন, ইলেকট্রন হচ্ছে কি ঋণাত্মক চার্জ বিশিষ্ট এবং প্রোটন হচ্ছে কি ধনাত্মক চার্জ বিশিষ্ট। সুতরাং এই ক্ষেত্রে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল টিকে না। তাহলে 1 নম্বর হচ্ছে তিনার যে সৌরজগতে গ্রহসমূহের মধ্যে মহাকর্ষ বল কাজ করে কিন্তু ইলেকট্রন ও প্রোটন ঋণাত্মক ও ধনাত্মক চার্জ বিশিষ্ট। তাই এক্ষেত্রে বিজ্ঞানী রাদারফোর্ডের পরমাণু মডেল টিকে না। 2 নম্বর হচ্ছে তিনি পরমাণু আকার আকৃতি সম্পর্কে তিনি কোনো
ব্যাখ্যা দিতে পারেনি। এরপর 3 নম্বর হলো ম্যাক্সওয়েলের তথ্য অনুসারে পরমাণু মডেল টিকে না। ম্যাক্সওয়েলের তথ্যটা কি? ম্যাক্সওয়েলের তথ্য হচ্ছে যে কোনো চার্জযুক্ত বস্তু কণা, কোনো মনে করি এটা হচ্ছে নিউক্লিয়াস, কোনো চার্জযুক্ত বস্তু কণা বৃত্তাকার পথে আবর্তন করলে ক্রমাগত সে চার্জ হারায়। অর্থাৎ এইভাবে যখন ঘুরতে ঘুরতে থাকবে, ঘুরতে ঘুরতে তা চার্জ হারাতে হারাতে এক সময় নিউক্লিয়াসের উপর আসে পতিত হবে। অর্থাৎ কোনো ইলেকট্রন, যদি ইলেকট্রন কোনো কিছুকে অর্থাৎ চার্জযুক্ত বস্তু যদি হয়, সেটা তাকে যদি কেন্দ্র করে ঘুরতে থাকে, ঘুরতে 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 এক সময় সে শক্তি হারিয়ে ফেলবে। শক্তি হারানোর কারণে সে এক সময় এই নিউক্লিয়াসের উপর আসে পতিত হবে। অর্থাৎ নিউক্লিয়াসের উপর যদি আসে, যদি পতিত হয়, তাহলে পরমাণুর কোনো গঠন সম্পর্কে থাকবে না, অর্থাৎ পরমাণু নামে কোনো কিছু থাকবে না, যা আসলে সঠিক নয়।